এই হচ্ছে তোমাদের মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার। আর যেমনটা তোমরা থামলিনে দেখলে, এখানে আমি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আলোচনা করব, যতটা সম্ভব বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করব। আর কোয়েশ্চেন কেমন হয়েছে ওই বিবাদে আমি পড়তে চাইছি না, তো ওটা নিয়ে আলোচনা করছি না। একদম তোমাদের কোয়েশ্চেন থেকে ফার্স্ট থেকে স্টার্ট করা যাক। যে ফার্স্ট কোয়েশ্চেনটা কী ছিল, এমসিকিউ এর ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসে সুদ কত হবে, এটা জানতে চেয়েছিল। আমরা সিম্পল যদি চাই তো এবার ফর্মুলা ফেলে করতেই পারি যে ওয়াই টাকার X% সরল সুদের হারে জেড মাসে সুদ হবে PRT/100 এর ফর্মুলা অ্যাপ্লাই করলে। যেহেতু এখানে জেড মাস বলা হয়েছে তাই Z/12 ইউজ করা হয়েছে। আর আমরা খুব সহজেই পাচ্ছি XYZ/1200 টাকা। এটা আশা করি কেউ এমনিও ভুল করবে না, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে যে A:2 = B:5 হলে এ বি এর কত শতাংশ এর সমান হবে। তাহলে এটা এইভাবে তোমরা করতে পারো। A:2 = B:5 বলা হয়েছে, সুতরাং A/2 = B/5। তাহলে A = কি দাঁড়াচ্ছে, 2টা বাই ছিল, এদিকে মাল্টিপ্লাই করলে পাচ্ছি 2B/5 এমনটা। এবার এটাকে আমরা শতকরা করার জন্য কিচ্ছু না, জাস্ট ইন্টু 100% করেছি। 5 দিয়ে 100কে ক্যান্সেল হলে 20 বেরিয়েছে, 20 × 2 40%। তাহলে এ হচ্ছে বি এর কত, 40%। তো 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 40%। নেক্সট আমরা চলে আসছি 3 নম্বর কোয়েশ্চেনটা। এখানে বলা হয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটি ব্যাস, এসি জ্যা যেটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওসি বি এর ভ্যালু কী হবে, এরকম বলা হয়েছে। তো আমরা এখানে ছবিটা এঁকে নিয়েছি। ও কেন্দ্রীয় বৃত্ত এ বি ব্যাস, এই যে এসি একটা জ্যা যেটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, আর এই কোণটার মান আমাদের জানতে চেয়েছে, অর্থাৎ ওসি বি এর ভ্যালু প্রশ্নে জানতে চেয়েছে। আমি একটু মুখোমুখি আলোচনা করে নিয়েছি যে কীভাবে আমরা বের করতে পারবো ওসি বি এর ভ্যালু। প্রথমত এসিবি তো একটা অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু এবি ব্যাস আর অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। এর মধ্যে কোনোভাবে যদি আমরা এইটুকু কোণের মান পেয়ে যাই তাহলে খুব সহজে 90 থেকে এটা মাইনাস করলে এটা পেয়ে যাব। এবার এই কোণটার মান আমরা কীভাবে পেতে পারি, এই এসি যেটা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, তার ফলে এখানে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে তার এও এবং সিও এই দুটো বৃত্তের ব্যাসার্ধ হয়, তাই এদের মান সমান। আর দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের অপোজিট কোণ দুটোও সমান হবে, তাহলে এই কোণটাও সমান। এবার একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, যার মধ্যে একটা 60, তাহলে বাকি দুটো কত বাঁচছে, 120। আর যারা নিজেদের মধ্যে সমান তাহলে এক একটা কত করে হবে, 60। সেই ধরুন আমরা এই কোণের মান পেয়ে যাবো 60, আর 90 থেকে 60 মাইনাস করার ধরুন এই কোণের মান পেয়ে যাবো 30। তবুও তোমরা সলভ করলে কীভাবে করবে এখানে দেখো, আমি ডিটেলসে সলভ করে দিয়েছি। প্রথমত ত্রিভুজটা নেওয়া হয়েছে দুটো ব্যাসার্ধ আর তাদের অপোজিট কোণ দুটো সমান, এখানে লিখে দিতে পারো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোণ দুটো সমান হয়। তারপর 3টে কোণের সমষ্টি 180, যেহেতু এই দুটো কোণ পরস্পর সমান তাই আমি এটাকেও এটা দিয়ে রিপ্লেস করেছি, অর্থাৎ দুবার 2OCA লিখেছি। এবং খুব সহজেই এওসির ভ্যালু 60 ডিগ্রি পুট করলে ওসি এর ভ্যালু পেয়ে গেছি 60 ডিগ্রি। আর ওসি এর ভ্যালু 60 ডিগ্রি পেলে আমি আগেই বললাম যে এসিবি ছিল অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, অর্থাৎ দুটো কোণের সমষ্টি, একটা ওসিএ একটা ওসিবি, তার মধ্যে ওসিএ হচ্ছে 60, তাহলে ওসিবি বাঁচবে 30 ডিগ্রি। তাহলে তোমাদের 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি, 30 ডিগ্রি। নেক্সট আসছি 4 নম্বর কোয়েশ্চেন। এখানে বলা আছে একটি ত্রিভুজের 3টে বাহু হচ্ছে সেক থিটা, 1 আর ট্যান থিটা হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টে বাহু সেক থিটা, 1 আর ট্যান থিটা আছে। তাহলে আমরা এখানে দুটো বাহুর যদি স্কোয়ারের সমষ্টি নিই, অর্থাৎ দুটো বাহুর বর্গের সমষ্টি 1 স্কোয়ার আর ট্যান স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 1 + ট্যান স্কোয়ার অর্থাৎ সেক স্কোয়ার থিটা, যেটা তৃতীয় বাহুর বর্গ। আর কোন ক্ষেত্রে এমনটা হয় যে ত্রিভুজের দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান, একদম ঠিক সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এটা নিশ্চয়ই একটা সমকোণী ত্রিভুজ। আর এটা নিশ্চয়ই বলতে হবে না সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কত ডিগ্রি হয়, সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ 90 ডিগ্রি। সুতরাং এখানে ত্রিভুজটার বৃহত্তম কোণের মান হবে 90 ডিগ্রি। নেক্সট আমরা চলে আসবো 5 নম্বর কোয়েশ্চেনে। নেক্সট হচ্ছে 1-5 নম্বর, বলছে একটা লম্ববৃত্তাকার চোঙ ও একটা অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং তাদের আয়তনও সমান। তাহলে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি হবে এটা জানতে চাওয়া হয়েছে। দুটো ঘনবস্তু আছে চোঙ আর অর্ধগোলক, যাদের ব্যাসার্ধ সমান আর আয়তনও সমান। আর চোঙটির উচ্চতা আর অর্ধগোলকের উচ্চতা, চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা কত বেশি এটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমরা অঙ্কটা এইভাবে সলভ করব।
ফার্স্টে আমরা দুটো ঘনবস্তুরই যেহেতু ব্যাসার্ধ একই, তাই ঘনবস্তু দুটোর ব্যাসার্ধ ধরে নিলাম আর একক। এবার চোঙটার উচ্চতা ডিফারেন্ট আছে, তো ওটা ধরলাম এইচ একক। তাহলে চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক, সিম্পল ফর্মুলা ওয়াইজ। অর্ধগোলকটির আয়তন 2/3 পাই আর কিউব ঘন একক। প্রশ্নে যেহেতু বলা হয়েছে যে চোঙ এবং অর্ধগোলক উভয়ের আয়তন সমান, তাহলে আমরা এখানে ইজিলি পেয়ে যাচ্ছি পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 2/3 পাই আর কিউব। এখান থেকে একটা খুব সহজে সম্পর্কও পাওয়া যায় যে আরটা 3/2 ইন্টু এইচ এর সমান। এবার যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির, এক সেকেন্ড, সরি লাইটের জন্য একটু প্রবলেম হচ্ছিল। যেহেতু এখানে আমাদের বলা হয়েছে যে উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি, তাই তোমাদের এখানে চোঙের উচ্চতাকে ধরে বিষয়টা বের করতে হবে। প্রথমে আমরা এখানে কি দেখি, অর্ধগোলকের ব্যাসার্ধ তার উচ্চতা সমান হয়, তার মানে এই যে আরটা এটাই নিশ্চয়ই অর্ধগোলকের উচ্চতা, যেটা হচ্ছে 3/2 এইচ এর সমান। ওকে, এবার এইচ একক উচ্চতার অপেক্ষা, অর্থাৎ চোঙের উচ্চতা যেটা, এইচ একক উচ্চতার অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা কত বেশি, তাহলে অর্ধগোলকের উচ্চতা কত 3/2 এইচ, কারণ তোমরা জানো অর্ধগোলকের উচ্চতা কি তার ব্যাসার্ধের সমান। তাহলে এইচ একক উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা এতটা বেশি। তাহলে 100 একক হিসেবে কতটা বেশি হওয়া উচিত, 50%, 50 একক। সুতরাং অ্যান্সার হবে 50%। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি আরেকবার জিনিসটা আলোচনা করে দিচ্ছি। এত দূর আশা করি তোমাদের কোনো প্রবলেম হয়নি, তোমরা সম্পর্ক থেকেই পেয়েছো। কিন্তু প্রশ্নে আমাদের যেহেতু বলা হয়েছে যে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা কত বেশি, তাই আমাদের এখানে লম্ববৃত্তাকার চোঙকে সাপেক্ষে নিয়ে আমাদের উচ্চতাটা কত বেশি এটা বের করতে হয়েছে। অ্যান্সার হচ্ছে 50 একক, যেটা আছে আমাদের অপশন নাম্বার বিতে। নেক্সট আমরা চলে আসবো 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেনটা তোমরা দেখছো এখানে কি আছে, ঊর্ধ্বক্রমে সাজানো আছে কিছু তথ্য। আমাদের জানতে চাই হয়েছে রাশি তথ্যের মধ্যমা যদি 64 হয় তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত। তাহলে এই যে তথ্যগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে এই তথ্যগুলো আমি এখানেও নিয়ে নিয়েছি। আর এখানে দেখা যাচ্ছে টোটাল পর্যবেক্ষণ আছে 10টা। আর আমরা জানি যদি পর্যবেক্ষণ সংখ্যা, মোট পর্যবেক্ষণ সংখ্যা জোড় হয় তাহলে মধ্যমা কি হয়, সেখানে আমরা যদি এন ধরি পর্যবেক্ষণ মোট সংখ্যাকে, তাহলে n/2 আর n/2 প্লাস 1 তম পর্যবেক্ষণের গড় হয়। তাহলে এই ক্ষেত্রে 10/2 আর 10/2 প্লাস 1 অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠতম পর্যবেক্ষণের গড় হবে আমাদের মধ্যমা। এখানে পঞ্চম পদ হচ্ছে এক্স আর ষষ্ঠ পদ হচ্ছে ওয়াই প্লাস 2, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস 2/2, এটা হচ্ছে আমাদের মধ্যমা। প্রশ্নে যেটাকে বলা হয়েছে 64 এর সমান। তাই এখান থেকে খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি যে এক্স প্লাস ওয়াই হচ্ছে 126। তো আমরা দেখতে পাচ্ছ বাই 2 আছে, ওই জন্য 64 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে 128 হয়েছে। আর এখানে প্লাস 2টা এই সাইডে এসে -2 হবে, তাই এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বেরোচ্ছে 126, যেটা আছে আমাদের অপশন নম্বর বিতে। তাহলে 1.6 এর অ্যান্সার হচ্ছে অপশন নম্বর বি। নেক্সট আমরা চলে যাব শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণে ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলা হয়েছে, বলছে একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1/2 গুণ টাকা দিয়েছে এবং ডেভিড আমনের 2.1/2 গুণ টাকা দিয়েছে। পিন্টু আমনের 1.1/2 গুণ আর ডেভিড 2.1/2 গুণ টাকা দিয়েছে। তাহলে আমন, পিন্টু এবং ডেভিডের মূলধনের অনুপাত কত। তো এই ক্ষেত্রে আমরা সবার ফার্স্টে কী করব, আমনের সাপেক্ষে বাকিদের বলা হয়েছে তাই আমনের মূলধনটা ধরে নিলাম এক্স টাকা। তাহলে পিন্টুর হচ্ছে 1.1/2 এক্স টাকা, ডেভিডের 2.1/2 এক্স টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত সিম্পলভাবে এরকম হচ্ছে, পূর্ণ ভাঙালে আসছে এক্স ইস টু 3x/2 ইস টু 5x/2। যেহেতু হরে 2 আছে তাই এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে পাওয়ার জন্য আমরা প্রত্যেকটা পদকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব এবং উত্তরে পেয়ে যাব 2:3:5। তাহলে আমাদের শূন্যস্থানে ফার্স্ট কোয়েশ্চেনটা অ্যান্সার হচ্ছে 2:3:5। নেক্সট চলে আসছি আমরা 2 নাম্বারটা। এখানে x ইন্টু 4 - 3√3 ইকুয়ালস টু y ইন্টু 4 + √3 ইকুয়ালস টু 1 হলে জানতে চাওয়া হয়েছে যে x² + y² এর মান কত। তো আমরা এখানে মানটা বের করেছি। সবার ফার্স্টে এই যে এখানে দেওয়া হয়েছে এখান থেকে আমরা খুব সহজেই পাচ্ছি যে x ইন্টু 4 - √3 ইকুয়ালস টু 1। তাহলে x কি 1/4√3। এটার করণীয় নিরসন করা হয়েছে, তোমরা এখানে বুঝতে পারছো। 4 - √3 এর জন্য 4 + √3 দিয়ে লব হরকে গুণ করে আমরা x এর ভ্যালু পেয়েছি 4 + √3। ঠিক একইভাবে y এর ভ্যালু এখানে পাওয়া গেছে করণীয় নিরসন করার পর 4 - √3। তাহলে x আর y এর ভ্যালু যখন আমরা পেয়েছি, আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে x² + y² অর্থাৎ 4 + √3² + 4 - √3²। তোমরা দুটো পূর্ণবর্গ রাশির সমষ্টির ফর্মুলার কথা মনে থাকবে, ক্লাস 7-এ শিখেছিলে। 2 × a² + b² হয় a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে,
কারো যদি ফর্মুলা মনে না থাকে তোমরা সিম্পল a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এখানে আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলেও বের করতে পারো। তো ফাইনালি অ্যান্সারটা বেরোচ্ছে 38। তাহলে আমাদের সেকেন্ড নাম্বার শূন্যস্থানে অ্যান্সার হচ্ছে 38। এবার আসছি আমরা থার্ড নাম্বার কোয়েশ্চেন। থার্ড নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, একই তলে অবস্থিত দুটি বৃত্তে তিনটে সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটো পরস্পরকে ড্যাশ করবে। এই যেখানে আমরা ছবিটা এঁকেছি তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, দুটো সরল সাধারণ স্পর্শক আর একটা তির্যক সাধারণ স্পর্শক। শুধুমাত্র এইভাবেই দুটো বৃত্তের তিনটে সাধারণ স্পর্শক থাকতে পারে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে সরল সাধারণ আর এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এই ছবির ক্ষেত্রে আমরা তিনটে সাধারণ স্পর্শক পেতে পারি। আর ছবিটা কেমন আছে, বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, কারো কোনো ডাউট নেই। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, যে বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করবে। এই হচ্ছে তোমাদের 3 নম্বর কোয়েশ্চেন। প্রশ্নে ছিল বৃত্ত দুটো পরস্পরকে ড্যাশ করবে, আমাদের অ্যান্সার হবে বহিঃস্পর্শ। নেক্সট আমরা চলে আসছি 4 নম্বর কোয়েশ্চেনে। বলা হয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তবে x এর মান কত? সিম্পলভাবে 2কে নিয়েছি রাশিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সাইন স্কোয়ার থিটাটা এই পারে এলে 1 মাইনাস সাইন স্কোয়ার হবে, যার ভ্যালু হচ্ছে কস স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি 2x ইকুয়ালস টু, এই কস স্কোয়ারটা এই পারে এলে ক্যান্সেল হয়ে যাবে 1, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1/2। তাহলে আমাদের 2-এর 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে x এর ভ্যালু 1/2। নেক্সট আমরা চলে যাবো 5 নম্বর কোয়েশ্চেন। শূন্যস্থানে 5 নম্বর কোয়েশ্চেন। এখানে বলেছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন ড্যাশ। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা অর্ধগোলক। এখান থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কাটা যাবে তোমরা দেখতেই পাচ্ছ, তার ভূমির ব্যাসার্ধও হবে অর্ধগোলকের ব্যাসার্ধের সমান এবং তার উচ্চতাও হবে অর্ধগোলকের ব্যাসার্ধের সমান। এটা এখানে লেখা হয়েছে। নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার ব্যাসার্ধ ও উচ্চতা অর্ধগোলকের ব্যাসার্ধের সমান হবে। এবার তাহলে যেহেতু অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক বলা হয়েছে, তাহলে শঙ্কুর আয়তন কী হবে, 1/3 পাই ব্যাসার্ধ স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার, এবং উচ্চতাও হবে অর্ধগোলকের ব্যাসার্ধের সমান অর্থাৎ উচ্চতাও আর, অর্থাৎ পাই r³/3 ঘন একক। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। এই হচ্ছে তোমাদের 5 নম্বর শূন্যস্থানে অ্যান্সার। এবার নেক্সট আমরা চলে আসছি 6 নম্বর শূন্যস্থান। প্রশ্নে বলা হয়েছে p প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় x এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় হবে ড্যাশ। সিম্পল কোয়েশ্চেন, আমাদের p প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় বলে দিয়েছে x। তাহলে গড় যখন আমরা জানি তাহলে সমষ্টি কী হবে আমরা জানি, গড় ইন্টু সংখ্যামান। এখানে সংখ্যামান বলতে p প্লাস কিউ, তো এই দুটোর মাল্টিপ্লাই করলে আমরা এটা পেয়ে যাচ্ছি p প্লাস কিউ সংখ্যার সমষ্টি। তার মধ্যে p সংখ্যক সংখ্যার গড় হচ্ছে y, অর্থাৎ p সংখ্যক সংখ্যার সমষ্টি py। তাহলে এটা হচ্ছে মোট সমষ্টি, তার মধ্যে p সংখ্যক সংখ্যার সমষ্টি এটা। তাহলে মোট থেকে p সংখ্যক সংখ্যার সমষ্টি বাদ দিলে কি পড়ে থাকবে, q সংখ্যক সংখ্যার সমষ্টি। তাই করা হয়েছে এখানে। তাহলে q সংখ্যক সংখ্যার গড় কি হবে, সমষ্টি বাই সংখ্যামান অর্থাৎ q। আর এখানে তোমরা এই অ্যান্সারটা যদি কেউ লিখে রাখো পরীক্ষার তবুও ঠিক, বা আরেকটা লাইন ক্যালকুলেট করে এটা লিখলে তবুও ঠিক, আর যদি এটা লেখো তাও ঠিক, আর এটা ফাইনালি লিখলে তাও ঠিক। এই যেখানে তোমরা 4টে লাইন দেখতে পাচ্ছ, এই 4টে লাইনের প্রত্যেকটাই তোমাদের অ্যান্সার হতে পারে। এর মধ্যে যদি কোনো একটাও তোমরা লিখে রাখো তাহলে তোমাদের অ্যান্সার ঠিক হবে। ওকে, নেক্সট আমরা চলে আসবো সত্য মিথ্যা। সত্য মিথ্যার ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে, একটি যৌথ ব্যবসায়ী দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা Y মাসের জন্য, অপর একজন Y² Z টাকা X মাসের জন্য নিয়োজিত করেছে। মিশ্র অংশীদারি কারবার, কারণ দুজন ভিন্ন ভিন্ন সময়ের জন্য টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে। চুক্তির শেষে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? আমরা জানি প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত মিশ্র অংশীদারি কারবারে কেমনটা হয়, মূলধনের সঙ্গে বা নিয়োজিত টাকার সঙ্গে সময়টা গুণ হয়। তো এই ক্ষেত্রেও অন্যথা হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি দুই বন্ধুর প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত, প্রথমজন XYZ টাকা ইনভেস্ট করেছে Y মাসের জন্য, দ্বিতীয়জন Y² Z টাকা ইনভেস্ট করেছে X মাসের জন্য। তাই প্রথম জনের এবং দ্বিতীয় জনের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত এটা হচ্ছে, যেটা ফাইনালি 1:1 দাঁড়াচ্ছে। আর ওরা স্টেটমেন্টে বলেছে X:Y, যেটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে 3-এর 1 বিবৃতিটি কি হবে, মিথ্যা। এই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, যে 6x² + x + k = 0 সমীকরণে বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/3
36 হলে কে এর মান হবে 12। চলো দেখা যাক। আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের সমীকরণ, যার বীজ দুটো হচ্ছে আলফা আর বিটা। তাহলে ফার্স্টে আমরা বীজ দুটো যোগফল বের করে নেবো। বীজ দুটোর যোগফল আমরা জানি মাইনাস বি বাই এ হয়, অর্থাৎ মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো এক্ষেত্রে সেই হিসেবে আমরা পেলাম -1/6। আর বীজ দ্বয়ের গুণফল এক্ষেত্রে আলফা ইন্টু বিটা সি বাই এ হয়, অর্থাৎ ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। তো এক্ষেত্রে হচ্ছে k/6। তো এখান থেকে খুব সহজে আমরা বীজ দ্বয়ের বর্গের সমষ্টি পেয়ে যাচ্ছি। এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আমরা অ্যাপ্লাই করেছি, কারণ a প্লাস বি অর্থাৎ আলফা প্লাস বিটার, আর আলফা ইন্টু বিটার ভ্যালু আমাদের জানা ছিল। তাতে খুব সহজেই আমরা মানটা পেয়েছি 1/36 মাইনাস k/3। এটা আমাদের হিসেবে বীজদ্বয়ের বর্গের সমষ্টি, যেটা প্রশ্নের হিসেবে 25/36। তাহলে এটাকে আমরা কম্পেয়ার করি, এটা ইকুয়ালস টু 25/36। এখান থেকে খুব সহজে আমরা কে এর যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে -2। তোমরা দেখতে পাচ্ছ কিচ্ছু না, সিম্পল 1/36 কে এই সাইডে আনা হয়েছে, মাইনাস করা হয়েছে, বাই 3টাকে এবারে এসে কাটাকাটি করা হয়েছে। তাহলে কে এর ভ্যালু বেরোচ্ছে -2, 12 নয় যেটা ওরা বলেছে। তাহলে বিবৃতিটা মিথ্যা। নেক্সট চলে আসবো আমরা থার্ড নাম্বার কোয়েশ্চেনে। থার্ড নাম্বার কোয়েশ্চেনটা কি বলা হয়েছে যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার এডিবি এক্স ডিগ্রি, এবিডি ওয়াই ডিগ্রি, বিসিডি এর মান হবে এক্স প্লাস ওয়াই ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ আমরা এখানে নিয়ে নিয়েছি, যেখানে ওখানে বলা হয়েছে যে এডিবি অর্থাৎ এই কোণটা এক্স ডিগ্রি, এবিডি অর্থাৎ এই কোণটা ওয়াই ডিগ্রি। আমি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি যে স্টেটমেন্টটা সত্য কেন। কারণ এখানে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কী হয় 180 ডিগ্রি। সেই ধরুন এই কোণটার মান কী হবে, এই কোণটার মান হবে 180 থেকে এই দুটোর সমষ্টির বিয়োগফল, অর্থাৎ 180 মাইনাস এক্স প্লাস ওয়াইয়ের সমষ্টি। আবার এই কোণটা আর এই কোণটা এরা দুজন কি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দিয়ে পরস্পর সম্পূরক হয়। সেই ধরুন এই দুটোর সমষ্টি আবার 180 হবে। তাহলে এটা যেহেতু 180 থেকে এই দুটোর যোগফলের অন্তর, সুতরাং এটা হবে এক্স প্লাস ওয়াই। তোমরা এখানে দেখতে পাবে কীভাবে আমরা সলভ করেছি। এখানে তিনটে কোণ আছে এই ত্রিভুজটার, একটা কোণ এ ধরা হয়েছে, এটাকে তোমরা বিএডিও লিখতে পারো বা ডিএবিও লিখতে পারো, আমি সংক্ষেপে এ লিখেছি। আর বাকি দুটো কোণ যার তিনটে সমষ্টি 180, এর মধ্যে এর ভ্যালু বলা হয়েছে ওয়াই, এর ভ্যালু বলা হয়েছে এক্স। তাহলে কোণ এর ভ্যালু ইজিলি আমি পাচ্ছি 180 মাইনাস এক্স প্লাস ওয়াই। এবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দিয়ে পরস্পর সম্পূরক, সেই জন্য কোণ এ আর কোণ হচ্ছে বিসিডি, অর্থাৎ যেটার মান প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে 180 ডিগ্রি। আর সেখানে কোণ এর ভ্যালু বসালে খুব সহজে এক্স প্লাস ওয়াই ডিগ্রি বেরোচ্ছে, যেটা প্রশ্নে বলা হয়েছে। তাই এই স্টেটমেন্টটা সত্য, 3-এর 3 নাম্বার স্টেটমেন্টটা সত্য। এবার আমরা চলে যাব 3-এর 4-5-এ, 4-5-6। 3-এর 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলা হয়েছে যে থিটার ভ্যালু যখন 0-র চেয়ে বড় কিন্তু 90-র চেয়ে ছোট, এটা আমি মুখে মুখেই বলে দিই তোমাদের। থিটার ভ্যালু 0-র চেয়ে ছোট আর 90-র চেয়ে 0-র চেয়ে বড় আর 90-র চেয়ে ছোট হলে যে মানগুলো আছে তোমরা ক্লাস 10-এ যেগুলো করেছো, অর্থাৎ 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি, প্রত্যেকটাই তোমরা দেখে থাকবে, এরা প্রত্যেকটাই হচ্ছে সামান্য ভগ্নাংশ, অর্থাৎ এক অপেক্ষা কম যাদের মান অবশ্যই ধনাত্মক। এবার তাদের যদি স্কোয়ার করা হয়, তোমরা জানো কোনো সামান্য ভগ্নাংশকে যদি স্কোয়ার করা হয় তাহলে তার মান কি হয়, তার মান সেই ভগ্নাংশটার চেয়েও কমে যায়, অর্থাৎ ছোট হয়। তার মানে কি দাঁড়াচ্ছে যে সাইনের মান যেহেতু 0 থেকে 90-র মধ্যে এক অপেক্ষা ছোট ধনাত্মক ভগ্নাংশ, তাই তাদের স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ারের মান সাইনের মানের চেয়েও কমে যাবে। তাহলে এই স্টেটমেন্টটা সম্পূর্ণ মিথ্যা হচ্ছে। এর অপোজিটটা হবে, অর্থাৎ সাইন থিটার ভ্যালুটাই বড় হবে, সাইন স্কোয়ারের ভ্যালু ছোট হবে। কারো যদি খাতায় লিখে করতে চাও তাহলে এটা এইভাবে আসছে, তোমরা এইভাবে লিখবে, যখন কোণের মান এরকম তখন সাইন থিটার সমস্ত মানগুলো এক অপেক্ষা ছোট ধনাত্মক ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ, আর সামান্য ভগ্নাংশের বর্গ সর্বদা মূল ভগ্নাংশ অপেক্ষা ছোট হয়। সেই ধরুন সাইন স্কোয়ারের থিটার মান সাইন থিটার চেয়ে ছোট হবে। তাই স্টেটমেন্টটা সম্পূর্ণ মিথ্যা। নেক্সট চলে আসছি আমরা 5 নাম্বার। শঙ্কুর আয়তন বলেছে এক্স, ভূমির ক্ষেত্রফল ওয়াই, উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই জেড এর মান 3 হবে, এটা প্রশ্নে বলা হয়েছে। তো এখানে আমরা শঙ্কুর যে দুটো প্রয়োজনীয় জিনিস ছিল, অর্থাৎ ব্যাসার্ধ আর উচ্চতা, যার সাহায্যে আমরা বাকিগুলো বের করতে পারতাম, সেই দুটো ধরে নিয়েছি। তোমরা এক্ষেত্রে চাইলে উচ্চতাটা নাও ধরতে পারো, কারণ উচ্চতা প্রশ্নেই জেড বলা হয়েছিল, সেটাও ইউজ করতে পারতে, বাট আমি এখানে ধরে নিয়েছি যে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা হচ্ছে এইচ। এক্স বলা হয়েছিল শঙ্কুর আয়তনের সংখ্যামান, তাহলে সেই ধরুন কি এক্স হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওয়াই বলা হয়েছিল শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, ভূমি বৃত্তাকার, সুতরাং পাই আর স্কোয়ার।
আর জেড হচ্ছে শঙ্কুর উচ্চতা। তো এই হিসেবে আমরা এক্স ওয়াই জেড তিনটেরই মান আর এইচ যুক্ত মান দিয়ে বের করে নিয়েছি। এরপর খুব সহজে এখানে মান বসালে এক্স বাই ওয়াই জেড এর ভ্যালু বেরোচ্ছে 1/3, আর বিবৃতিতে বলা হয়েছে যে ওর মানটা হচ্ছে 3, তার মানে বিবৃতিটা মিথ্যে। নেক্সট আমরা চলে আসছি 6 নম্বর কোয়েশ্চেনটা। এটা তোমাদের বইয়ে অর্থাৎ গণিত প্রকাশ যে ক্লাস 10 বোর্ডের বইটা আছে সেখানে তোমাদের এই সমীকরণটা দিয়ে দিয়েছিল। শর্ত বলা ভুল হবে, অ্যাকচুয়ালি সূত্র মতো, যাই হোক তিনটের মধ্যে রিলেশন মিন মোড মিডিয়ান দেওয়া ছিল, কিন্তু ওখানে লেখা ছিল এটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, বাট দিয়ে দিয়েছে এখানে। আর কি করা যাবে, অ্যাকচুয়ালি শর্ততে যদি তোমরা সংখ্যা গুণমান চাও সেটা হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, অর্থাৎ 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ যৌগিক গড়। কিন্তু আমাদের এমনটা বলা হয়নি, আমাদের এখানে বলা হয়েছে 2 গুণ মধ্যমা বিয়োগ 3 গুণ যৌগিক গড়। তো নিশ্চয়ই স্টেটমেন্টটা মিথ্যা। তাহলে এই ছিল তোমাদের 3-এর 6 নাম্বার। আর পরবর্তী অঙ্কগুলো অর্থাৎ বড়গুলো প্রত্যেকটা আমি সলভ করে তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো। তোমরা বাকি পরীক্ষাগুলো ভালো মতো দাও, তারপর দেখা যাচ্ছে।